আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে কাল দেশব্যাপী শোক, কালো ব্যাজ ধারণের আহ্বান। কারো চাপে বিবৃতি দেননি ৬ সমন্বয়কারী, নিরাপদ বোধ করলেই পরিবারের কাছে হস্তান্তর। আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট, আদেশ কাল। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, পেনশন ইস্যুতে শিক্ষকদের সঙ্গে বৈঠক। অকার্যকর রাষ্ট্র বানাতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী অপশক্তি, ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনে ১৪ দল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: নারায়ণগঞ্জের সহিংসতায় অন্তত ২০০ কোটি টাকার সম্পদ ধ্বংস, গ্রেফতার ৪৫০-রও বেশি। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী একদিনের শোক পালন করা হবে। এদিন সরকারি কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হবে। এছাড়া মন্দির, গির্জা, প্যাগোডায় থাকবে বিশেষ প্রার্থনার আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন মফিউর রহমান। সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। কোটা আন্দোলন নিয়ে হতাহতের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। সহিংসতায় নিহতের সংখ্যা নিয়েও কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আজকের উনি সবাই বলেছেন, গতকালকে বোধহয় ১৪৭ বলেছিলেন, আজকে বোধহয় আরও ৩টি যোগ হয়েছে ১৫০ উনি বলেছেন। মন্ত্রিপরিষদের বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোটা আন্দোলনে প্রতিবেদন উপস্থাপন করেছে বলেও জানান মোহাম্মদ মাহবুব হোসেন। একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং সেখানে অন্যান্য মন্ত্রীগণ তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কারীকে জোর করে বিবৃতি দেওয়ানো হয়নি। সোমবার ডিবি কার্যালয়ে সমন্বয়কারীদের সঙ্গে দেখা করে গণমাধ্যমে একথা বলেন তাদের পরিবারের সদস্যরা। নিরাপদ বোধ করলে তাদের শিগগিরই পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে। সোমবার সকালে কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কারীর পরিবারের সদস্যরা ডিবি কার্যালয়ে যান, কথা বলেন সমন্বয়কারীদের সঙ্গে। পরে তারা গণমাধ্যমে বলেন, সোমবার রাতে কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কারী যে বক্তব্য দিয়েছে সেটা জোর করে দেওয়ানো হয়নি। গতকাল রাতে যখন তারা বিবৃতি দিল যে আন্দোলন থেকে তারা সরে আসবে, প্রত্যাহার করে নিল, যে তারা কয়েকটা দাবি দেওয়া দিয়ে যে আমরা আন্দোলন থেকে সরে আসছি, এটা বলা হচ্ছে যে তাদেরকে জোর করে দেওয়া হচ্ছে। আসলে কি এটা বিষয়টা এরকম ছিল? না না না, এটা একটু বলেন। এরকম না। এরা, আমি জিজ্ঞাসা করছি, সেটাও জিজ্ঞাসা করছি, এরা যা চাইছে তা পাইছে। এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই। খবর পাওয়ার পরে আমি এখানে আসি, আসার পরে আমি স্বস্তি পেয়েছি। ইনশাল্লাহ আমার মেয়ে যথেষ্ট ভালো আছে, আপ্যায়ন পেয়েছে। আমার ছেলে নাহিদ ইসলাম না ভালো আছে, ভালো আছে, যথেষ্ট ভালো আছে, ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে। সানজিদ আলম কোনো পেশার হয় নাই, স্বেচ্ছায় খুব ভালো আছে। ওনারা সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান। জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে। গুজব না ছড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।
যারা ধ্বংসাত্মকমূলক কাজটা করবে তাদের তো বাংলাদেশ পুলিশ তো তাদেরকে ছাড়বে না। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কে অবিলম্বে মুক্তি দিতে ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ আগামীকাল। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে বেঞ্চ এ আদেশ দেবেন। শাকের আরজুর রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে অবিলম্বে মুক্তি এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। তারা হলেন আইনজীবী মানজুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা। এই 2 জন আইনজীবীর সাথে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী সারা হোসেন, অনিকার হক, জেডাই খান পান্না সহ 4 জন। শুনানিতে আইনজীবীরা সাম্প্রতিক বিষয়ে তুলে ধরেন। আমরা চেয়েছি যে এই 6 জনের মুক্তি এবং ইলিগাল ডিটেনশন এটা যাতে বন্ধ হয়। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। এসব ঘটনায় মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, জনমনে শান্তি ফেরাতে তাই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। কাউকে যদি অন্য কারো কাছে বেআইনিভাবে অথবা আইনি কোনো ক্ষমতা বহির্ভূতভাবে রাখা হয় তার হেফাজতে, এটা নিয়ে আদালত নির্দেশ দিতে পারবে তাকে সেখান থেকে মুক্ত করানোর জন্য। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বিটিভি ভবনে আগুন, মেট্রো রেলে ভাঙচুরের মতো নাশকতার ঘটনা আর ঘটবে না, আবেদনকারীরা এমন নিশ্চয়তা দিতে পারেন কিনা প্রশ্ন রাখেন। কোনো এজেন্সি কাউকে মারছে স্পেসিফিকভাবে কোনো স্টেটমেন্ট নাই। তো এই যে একটা ভেগ স্টেটমেন্ট দিয়ে 5টা প্যারাগ্রাফ দিয়ে একটা রিট পিটিশনে, এটা আমার সে প্রথম দেখতেছি। আইন শৃঙ্খলা বাহিনী এই কর্মকাণ্ড চালিয়েছে এমন কোনো প্রমাণ নেই বলে শুনানিতে উল্লেখ করেন রাষ্ট্রপক্ষ। ডিবি চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে 6 জন সমন্বয়ককে নিরাপদে রাখতেই হাসপাতাল থেকে তুলে নিয়েছেন বলে শুনানিতে বলেন আইনজীবীরা। আমি কোর্টকে এটাও বলেছি, একটা বিভিন্ন পত্র থেকে আমরা দেখেছি একজন সমন্বয়ক, ওর নাম মুগ্ধ, ও ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরের দিন ওকে সাসপিশিয়াসলি খুন করা হয়। তাহলে গতকাল আমরা দেখেছি বলা হয়েছে এদের নিরাপত্তার জন্যই এদেরকে নিরাপত্তা প্রদান করা হচ্ছে। এখানে আমাদের বুঝতে হবে গ্রেফতার বা ডিটেনশন এক জিনিস, আর যে কোনো নাগরিককে নিরাপত্তা প্রদান করা আরেকটা জিনিস। আদালত শুনানি শেষে আবেদনটির কিছু ভুল সংশোধন করে আনার আদেশ দেন। মঙ্গলবার আবারও শুনানি শেষে আদেশ দেয়া হবে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক হয়। পরে এক প্রশ্নের জবাবে মন্ত্রী সাংবাদিকদের জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। ক্যাবিনেট সভায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী কিছু বলতে রাজি হননি। এছাড়া পেনশন ইস্যুতে শিক্ষকদের সঙ্গে আরও আলোচনার কথাও জানান শিক্ষামন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠান খোলা আরো পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো আমাদের জননিরাপত্তা সংক্রান্ত যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে আলোচনা করতে হবে। এই মুহূর্তে এই পরিস্থিতি তো নেই। আবার যারা এখানে আপনি বলছেন নেমেছে কয়জন, কি হয়েছে, সেটা তো আমাদের এই মুহূর্তে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারব। যারা দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি তারাই অর্থনীতিকে পঙ্গু করে অকার্যকর রাষ্ট্র বানাতে ছাত্র আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেছেন 14 দলের নেতারা। সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের আহ্বানও জানান তারা। শিউলি শবনমের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে দেশে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয় সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। এর মধ্যে থাকা সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যালয় পরিদর্শনে যান 14 দলের নেতারা। পরে নেতারা বলেন, এসব সহিংসতা মূলত দেশ ও জনগণের বিরুদ্ধে, রাষ্ট্রের স্থাপনার উপর আঘাত করে মূলত রাষ্ট্রের ওপরেই আঘাত করতে চেয়েছিল বিএনপি জামায়াত চক্র। যারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি
ধ্বংস করে দেওয়া, যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গুত্ব করে দেওয়া। জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররাই যাদেরকে খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল, তারাই পরিকল্পিতভাবে এই ধরনের প্রতিটি ধ্বংসযজ্ঞে তারা কাজ করেছে। দেশের সক্ষমতাকে ধ্বংস করতে আন্দোলনের নামে জামায়াত শিবিরের এই নীল নকশা মন্তব্য করে তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন তারা দেখতে চায় না। এরা সন্ত্রাসী, এরা দানবীয় শক্তি, এরা বাংলাদেশের মানুষের কল্যাণ, মঙ্গল এবং স্থায়িত্ব এরা দেখতে চায় না। আন্দোলনের নামে কাঁধে ভর করে যারা যে ষড়যন্ত্র করেছে, যে ন্যাক্কারজনক ঘটনা করেছে, তার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদেরকে খুঁজে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার। দেশবাসীকে এসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান 14 দলের নেতারা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে ভর করে বিএনপি জামায়াতের সহিংসতায় নারায়ণগঞ্জে প্রায় 2.25 কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে প্রায় 450 জনকে। এদিকে সহিংসতায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের ছবি ও বিমল রায়ের তথ্যে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আন্দোলনের নামে নারায়ণগঞ্জে পিবিআই কার্যালয়, পাসপোর্ট অফিস, সিটি কর্পোরেশনের নগর ভবন, পুলিশ বক্স, পুলিশ ফাঁড়ি, নারায়ণগঞ্জ ক্লাব, শীতল পরিবহনের 26টি বাস সহ অর্ধশতাধিক স্থাপনা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে ক্ষতি হয়েছে 172 কোটি 57 লাখ টাকা। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে 430 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ধ্বংসাত্মক কার্যক্রমে ছাত্ররা নয়, তৃতীয় পক্ষ জড়িত বলে মনে করেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির নেতা। সহিংসতায় জড়িতদের বিচার দাবি করেন তিনি। যেই ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে এইটি ছাত্ররা করেছে বলে আমি মনে করি না। হত্যাকারী যারা, তাদের অবশ্যই বিচারের আওতায় যাতে আনা হয়। নারায়ণগঞ্জের নর্ম পার্কের পরিচালক জানান, দুষ্কৃতিকারীদের হামলায় স্টাফরা আহত হয়েছেন। আগুন ও লুটপাটের ঘটনায় প্রায় 5 কোটি টাকার ক্ষতি হয়েছে। দফায় দফায় আমার পার্কে এসেছে, আমার স্টাফরা পার্কের একদম শেষ মাথায় দেয়ালের ওপারে, সেখানে রাত পর্যন্ত পানিতে ডুবে বসেছিল, কারণ তারা বেরোতে পারছিল না। বারবারই লাঠি সোটা নিয়ে আক্রমণ করা হচ্ছিল, খোঁজা হচ্ছিল। এছাড়া অসংখ্য দোকান ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। সব মার্কেটগুলোর ইট পাটকেল মেরে আয়না গ্লাসগুলো ভাঙছে, এখানে একটা ট্রাক জ্বালাই দিছে, লুটপাট করছে, 4-5টা দোকান ভাঙচুর করছে, লুটপাট হয়েছে। আমরা ছিলাম না, ভয়ের কারণে কেউ কিছু বলতে পারতেছে না, পলায় চলে গেছে সবাই। ভাঙচুর করে আমাদের বাস দিয়ে নাকি পায়রা মাল নিয়ে গেছে। টুরিস্ট মার্কেটের সবগুলি দোকানের লাইট, সাইনবোর্ড এগুলো সবই ভেঙে ফেলছে এরা। এদিকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপি ও জামায়াতের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে 21টি মামলা দায়ের হয়েছে। 430 যে ধরেছি, তার মধ্যে কিন্তু অনেক বিভিন্ন বিএনপি এবং জামাতের পোর্টফোলিও আছে, এদেরকেও আমরা পেয়েছি এবং সরাসরি অগ্নিসংযোগ করেছে। বিশেষ করে পিবিআই অফিস এবং পাসপোর্ট অফিসে এবং এসবি গার্মেন্টসে যারা অগ্নিসংযোগ করেছিল, এইরকম কিন্তু আমরা 7 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং সেই 7 জনের দেওয়ার তথ্য অনুযায়ী এবং তারা কিন্তু স্বীকারোক্তিমূলক যে জবানবন্দিটি দিয়েছে, সেখানে তারা কিন্তু বলেছে যে এই ফতুল্লা থানা জামাতের যে আমির, তার নাম হচ্ছে মাসুদ মেম্বার নামে পরিচিত, এবং যুবদলের যে সাধারণ সম্পাদক মামুন, তার নেতৃত্বে, তার উপস্থিতিতে থেকেই কিন্তু তারা এই কার্যক্রমগুলো পরিচালিত করেছে। আন্দোলনের নামে হত্যা ও নাশকতায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জবাসী। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, বিরতির পর যা থাকবে। কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পী সম্ভাবনাময় খাত বলছেন বিশেষজ্ঞরা। পৃষ্ঠপোষকতা পেলে বাড়বে রপ্তানি। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের বড় সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। তারা বলছেন, দেশের কৃষি প্রধান অঞ্চলগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা সম্ভব হলে উৎপাদিত পণ্যের যথাযথ দাম পাবেন কৃষকরা। বাড়বে কৃষি পণ্যের রপ্তানিও। এ খাতে সহায়তার কথা বলছে বাংলাদেশ ব্যাংকও। আর বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, কৃষি পণ্য রপ্তানি আরও গতিশীল করতে কার্গো বিমান কিনবে সরকার। তৌহিদুর রহমানের রিপোর্ট। দেশের বেশিরভাগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকা ও কর্মসংস্থানের অন্যতম প্রধান উৎস কৃষি। শুধু খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় নয়, মোট দেশজ উৎপাদন বা জিডিপিতেও কৃষির অবদান ব্যাপক।
কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প বাংলাদেশের দ্রুত বর্ধনশীল খাতগুলোর মধ্যে অন্যতম, যেখানে দেশের শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশ নিয়োজিত। বর্তমানে দেশে অন্তত 486টিরও বেশি কৃষি প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে 241টি প্রতিষ্ঠান রপ্তানি করে এবং 235টি অভ্যন্তরীণ বাজারে কৃষি পণ্যের চাহিদা মেটায়। এই শিল্পে এখন পর্যন্ত 2,50,000 মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বগুড়া, কুষ্টিয়া, যশোর, মুন্সিগঞ্জ, নরসিংদী সহ যেসব এলাকায় কৃষি উৎপাদন বেশি হয় সেসব অঞ্চলে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। আমরা যদি অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলো সারা দেশে ছড়াইতাম, তাহলে কিন্তু কৃষক তার উৎপাদিত প্রোডাক্টটা উইদাউট মিডলম্যান সরাসরি কিন্তু ইন্ডাস্ট্রির কাছে চলে যেতে পারতো। ওই প্রোডাক্টটাকে আমরা প্রসেস করে রপ্তানি করতে পারতাম, দেশেও মার্কেটিং করতে পারতাম, এতে করে কৃষক তার প্রকৃত মূল্যটা পেত। তবে মধ্যপ্রাচ্যের বাজার ধরতে ভারত ও পাকিস্তানের সাথে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন জরুরি বলছেন তারা। এক্ষেত্রে রপ্তানিকারকরা বন্ড সুবিধার দাবি জানান। বলেছিল অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির জন্য দিলে আমরা ইউটিলিটি বিলের উপরে 10% রিবেট পাবো। এটা কাগজে কলমে আছে, অতীতে আমরা পেয়েছি। ইদানিংকালে ধরেন মন্ত্রণালয় মানে পিডিবি তারা কিন্তু প্র্যাকটিক্যালি রিবেটটা আর দিচ্ছে না। এই ইন্ডাস্ট্রিটা একটা রিস্ক ইন্ডাস্ট্রি, নিউ ইন্ডাস্ট্রি। এই জায়গায় যদি ইন্ডাস্ট্রি সেট আপ করা হয়, যেরকম শুরুতে অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য ট্যাক্স হলিডে দেওয়া হয়েছে, এটির জন্য ট্যাক্স হলিডে দেওয়া হোক, তাহলে একজন নতুন উদ্যোক্তা এই সেক্টরে বিনিয়োগ করবে। প্রান্তিক এলাকায় কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলতে সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এগ্রো প্রসেসিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোর জন্য কিন্তু আমাদের এসএমই এবং ইএফের মাধ্যমে বিভিন্ন ধরনের ঋণ প্রকল্প আছে। ডিসেন্ট্রালাইজেশনের দিক থেকে কিন্তু সরকার এবং আমাদেরও বেশ কিছু পরিকল্পনা আছে। কৃষি প্রক্রিয়াজাত শিল্পের অগ্রগতিতে নীতি সহায়তা অব্যাহত রয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, কৃষি পণ্য যাতে দ্রুত সময়ে রপ্তানি করা যায় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যারা এক্সপোর্টার তাদের সাথে আমরা যোগাযোগ রাখতেছি যে তাদের যেসব সুযোগ সুবিধা প্রয়োজন, বিশেষ করে আমাদের যে সুযোগ সুবিধা দরকার হয় হলো এয়ার শিপমেন্টে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে কার্গো প্লেন উনি এখন প্রকিউর করবেন। সো এটাও পার্ট অফ দ্য যে আমরা যখন আমাদের নিজস্ব কার্গো প্লেন থাকবে তখন আমাদের এই পচনশীল জিনিসগুলো আমরা বিভিন্ন জায়গায় দ্রুততম সময়ের মধ্যে পৌঁছতে পারবো। কাতার সহ মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড এবং আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে কৃষি পণ্যের রপ্তানি বিষয়ে আলোচনা অনেকটা এগিয়েছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। মিডল ইস্টের কান্ট্রিগুলো আমাদের একটা বড় মার্কেট। সো কাতারের সাথে আমাদের কথা হয়েছে যে আমরা কিভাবে চিটং থেকে ডাইরেক্ট আমরা মিডল ইস্টের বাজারে আমরা শিপিং লাইন করতে পারি, চালু করতে পারি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। লাগামহীন ঘুষ, দুর্নীতি আর হয়রানির আরেক নাম ময়মনসিংহের ত্রিশালের ভূমি অফিস। সংঘবদ্ধ দালাল আর দুর্নীতিপরায়ণ কর্মচারীদের দ্বারস্থ না হলে মিলছে না কোনো সেবা। 2 বছর ঘুরে বিনা ঘুষে জমির কোনো সুরাহা না পেয়ে একজন বীর মুক্তিযোদ্ধা এরই মধ্যে মারা গেছেন। অভিযোগ রয়েছে সার্ভেয়ার সাইদুল ইসলাম চক্রকে ঘুষ দিলে সহজেই মিলছে সেবা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ত্রিশালের বাহাদুরপুর মৌজার 27 শতক পৈতৃক জমির নাম খারিজ বাতিল নিয়ে মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন ও তার ভাইয়ের মধ্যে মিস কেস চলছিল। সেই মামলার শুনানি চলার সময় ভূমি অফিসের সার্ভেয়ার সাইদুল ইসলাম প্রতিবেদন দেওয়ার জন্য 20,000 টাকা ঘুষ দাবি করেন। এই নিয়ে 2 বছর ঘুরেও কোনো কাজ হয়নি। জমির সুরাহা না দেখেই এরই মধ্যে মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মারা গেছেন। সার্ভেয়ারের এমন আচরণের বিচার চেয়ে বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করেছেন মুক্তিযোদ্ধার ছেলে। আমার বাবা একজন অসুস্থ লোক ছিল, আমাদের পেপার সব ঠিক আছে, কত ঠিক আছে, আইল না কাল না পশু এই ঘুরাইতে ঘুরাইতে মনে করেন যে অনেক হেস্তনেস্ত করছে। আমাদের 20,000 টাকা দিয়েছে। শুধু এই মুক্তিযোদ্ধা পরিবারই নয়, অনেকেরই অভিযোগ সার্ভেয়ার সাইদুল ইসলাম ও সহযোগীদের ঘুষ না দিলে হয়রানির শিকার হতে হয়। ভূমি অফিসে আমরা কোনো সেবা আইনগতভাবে পাচ্ছি না, বেআইনিভাবে সেবা হইতেছে। সার্ভেয়ার সাইদুল সাহেব আমাদেরকে 5 মাস যাবত তদন্তের কথা বলে ঘুরাইতেছে, জায়গা স্পটেও যায় নাই, তদন্তও করে দেন নাই। জমির 3 জন মালিক, একজনেই পুরোটা খারিজ করে নিয়ে গেছে। এটা নিয়ে আমাদের 2 বছর যাবত মামলা চলতেছে, মিসকেস চলতেছে। 15,000 চাইছে ঘুষ, 5,000 নিচে পায় না। 2 দিন পরে চেক কাটটা যা বাহিনী নিব, চেক কাটটা দিছে না, ওইটা দিছে না। কেস চলতেছে 1 বছর ধরে,
তার কাছে কাগজ গেছে 5 মাস ধরে ঘুরতাছি আমি। তবে অভিযোগ অস্বীকার করেছেন সাইদুল ইসলাম, আর ভূমি অফিসের সহকারী কমিশনার দায় এড়াচ্ছেন। আমি অস্বীকার করি, এটা উদ্দেশ্যপ্রণোদিত হয়তো মানে মিস কেসে, যেমন আপনি জানেন যে মিস কেসে দুটো পক্ষ থাকে, কারো পক্ষে যদি রায় যায় এবং অন্য পক্ষ যদি রায় না হয় তখন সে মানে অভিযোগ তখন করে। এখন পর্যন্ত দেখি নাই বা আমার কাছে কেউ আসে নাই যে এরকম হয়রানির তথ্য নিয়ে। তা আপনার মাধ্যমে আমি জানতে পারলাম, যদি আমার কাছে কেউ সরাসরি এ ধরনের কমপ্লেন করে আমি অবশ্যই এটা তদন্ত করে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জোয়ারে পানগুছি নদীর পানি বেড়ে বাগেরহাটের মোরেলগঞ্জ ফেরির পূর্ব পাশের পন্টুনের সংযোগ সড়ক তলিয়ে যাওয়া এখন নিত্যদিনের ঘটনা। ভোগান্তিতে সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। সড়কটি উঁচু করার দাবি স্থানীয়দের। বাগেরহাট প্রতিনিধি HM মইনুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পূর্ণিমার জোয়ারে পানগুছি নদীর পানি বৃদ্ধির ফলে গেল শুক্রবার মোরেলগঞ্জ ফেরিঘাটের পূর্ব পাশের সংযোগ সড়ক ডুবে যায়। কয়েক ঘন্টা পর পানি নামলেও রাত 1টার দিকে ফের জোয়ারেও তলিয়ে যায় সড়কটি। গেল 5 দিন ধরে এভাবেই জোয়ারে ডুবছে সড়ক। এতে যাত্রী ও যানবাহন চালকরা ভোগান্তিতে পড়েছেন। সংযোগ সড়কটি উঁচু করে ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন যানবাহন চালক ও স্থানীয়রা। ফেরিঘাটের যে এই রাস্তাটা জোয়ার যখন আসে তখন হাঁটুর উপরে পানি আসে, বনে বনে পানিতে ডুবে যায়, গাড়ি গুড়ি নিয়ে বহুত ঝামেলা। আমাদের উঠতে নামতে প্রচুর কষ্ট হয় এবং এইখানে পানি সম্পূর্ণ ভরে যায়। আমাদের এই ঘাট উঁচু করার প্রয়োজন আছে। এটা কর্তৃপক্ষ যথাযথভাবে যদি এটা সমাধান করে দেয় আমাদের যানবাহন চলাচলের জন্য এবং জনগণের জন্য। সড়ক বিভাগ বলছে নদীতে পানির উচ্চতা সবসময় একই থাকে না, এ কারণে সংযোগ সড়কটি বেশি উঁচু করা যায় না। জোয়ার ভাটার বিষয়টি মাথায় রেখে পদক্ষেপ নেওয়া হবে। আমরা যত্রতত্র যখন তখন যদি ফেরিঘাট ওঠাই এবং নামাই, সেক্ষেত্রে টেকনিক্যাল কোনো সুবিধা পাওয়া যাবে না, বরং ওঠানো নামানো করলে পরে এটা অসুবিধা হবে, গাড়ি ভাটার সময় গাড়ি উঠতে পারবে না। প্রতি বছর বর্ষা মৌসুমে জোয়ারের পানি বৃদ্ধি পেলেই ডোবে মোরেলগঞ্জ ফেরির সংযোগ সড়ক। 3 থেকে 5 মাস ভোগান্তি পোহাতে হয় যাতায়াতকারীদের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। ফের বাড়ছে ইসরায়েল লেবানন উত্তেজনা, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। কন্টেইনার খালাসে 7 দিনের বিলম্ব চার্জ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্মকর্তারা। পোশাক খাতের উদ্যোক্তা সংগঠন BGME এর অনুরোধেই এই উদ্যোগ। এদিকে পুরোদমে কাজ চললেও কোনোভাবেই কমছে না চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট। বন্দর ইয়ার্ডে রয়েছে ধারণ ক্ষমতার চেয়ে বেশি কন্টেইনার। দ্রুত সময়ে বন্দরে কন্টেইনার জট কমে আসবে বলে আশা করছেন কর্মকর্তারা। এবারে বাণিজ্য সংবাদ। সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 10 টাকা। হিলির খুচরা বাজারে দুদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 90 থেকে 95 টাকায়। সরবরাহ বাড়ায় তা কমে নেমে এসেছে 85 টাকায়। তবে দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের মতোই 110 টাকা দরে। স্থানীয় বিক্রেতারা বলছেন দেশি পেঁয়াজের সরবরাহ কম। মজুতদারের কাছে পেঁয়াজ থাকলেও তারা চাহিদা অনুযায়ী বাজারে ছাড়ছেন না। আর কিছু কৃষকের কাছে থাকা পেঁয়াজও বাজারে আসছে সীমিত পরিমাণে। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় দাম কমে আসছে। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোটা আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে কাল দেশব্যাপী শোক, কালো ব্যাজ ধারণের আহ্বান। কারো চাপে বিবৃতি দেননি 6 সমন্বয়কারী, নিরাপদ বোধ করলেই পরিবারের কাছে হস্তান্তর। আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট, আদেশ কাল। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, পেনশন ইস্যুতে শিক্ষকদের সঙ্গে বৈঠক। অকার্যকর রাষ্ট্র বানাতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী অপশক্তি, ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনে 14 দল।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।